আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 2024 যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। যেভাবে লিখবে ইংরেজি প্রথম পত্রের উত্তর। তো তোমার ইংরেজি প্রথম পত্রে যদি ভালো করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কিভাবে তুমি তোমার খাতাটাকে প্রেজেন্টেশন করবা, কিভাবে প্রেজেন্টেশন করে তুমি ভালো একটা মার্কস পেয়ে যাবে, সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো ভিডিওটা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন। একই নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যার নামও হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন। তো ওই পেজটা তোমরা অবশ্যই ফলো করে নেবে। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো তুমি যখন অ্যান্সার করবা তখন তুমি কি করবা, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান লিখে তারপর ব্র্যাকেট এটা দিয়ে দিবা। হ্যাঁ, বা যখন বি অপশনটা অ্যান্সার করবা তখন বি বি দিয়ে দিবা। তো দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ানের এতে কি আসে? এতে আসে এমসিকিউ। তুমি যা শুধু এ বি সি ডি দিয়ে এরকম উত্তরগুলো লিখে দিবা। যেমন সাপোজ এ নাম্বার অ্যান্সার হচ্ছে এক, উইকনেস। এরপর বি নাম্বার 4, লিভিং আউট। তারপরে দেখো সি নাম্বারে 2, হোল্ডিং নো পাওয়ার। তারপর ডি নাম্বারে 3, সেন্ট্রাল। হ্যাঁ, ডি নাম্বারে 3 হচ্ছে সেন্ট্রাল। ওকে, সেন্ট্রাল। আচ্ছা, এরপরে ই নাম্বারে 2, ফর্ম। তারপরে এফ নাম্বারে 2, অকার। হ্যাঁ, এখানে প্রশ্ন উঠানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি এইভাবে অ্যান্সারগুলো লিখে দিবা। ঠিক আছে, এরপরে ধরো জি, জি নাম্বারে 4, 4 নাম্বার, এবং এটার অ্যান্সারটা কি? ওয়েল অফ। হ্যাঁ, এইচ নাম্বারের 2, এইচ নাম্বারের 2 এটা হচ্ছে সার্ভিটিউড। এরপরে আই নাম্বারের 4, ট্রানজিশনাল। হ্যাঁ, এবং জে নাম্বারের 3, লেজিটিমেট। তো এইগুলা এইভাবে তুমি অ্যান্সার করবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান, বি। ঠিক আছে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান অফ বি, মানে 1 নং বি প্রশ্নের উত্তর। আচ্ছা, তো দেখো এখানে কি থাকে, 5টি প্রশ্ন থাকে। জাস্ট তুমি এ থেকে ডি পর্যন্ত থাকবে, এ থেকে ডি পর্যন্ত 5টি কোশ্চেন থাকবে। এই 5টি কোশ্চেনের শুধু অ্যান্সারগুলো লিখে যাবা। এখানে তোমার প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি অ্যান্সারগুলো লিখে যাবা। হ্যাঁ, যেমন এখানে অ্যান্সার দেওয়া আছে, দি ইফেক্টস অফ ফিমেল ইনকোয়ালিটি ইন বাংলাদেশ আর ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ child marriage, marginalization or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. তো এইগুলা জাস্ট তুমি উত্তর লিখবা, তোমাকে প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই। এইভাবে বি নাম্বারের প্রশ্নের উত্তরটা লিখে দিবা, সি নাম্বারটা লিখে দিবা, ডি নাম্বারটা লিখে দিবা, ই নাম্বারটা লিখে দিবা। ওকে। আচ্ছা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2-তে চলে আসি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2-তে হচ্ছে প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট। হ্যাঁ, এখানে তুমি যদি প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফারটা চলে আসে তাহলে তুমি জাস্ট অ্যান্সারটা লিখে দিবা। যেমন 1 নাম্বার এমএডিকু। হ্যাঁ, নাম্বার 2-তে ধরো স্লিপস। হ্যাঁ, নাম্বার 3-তে ধরো অ্যাট নাইট। হ্যাঁ, নাম্বার 4-এ ধরো ইন হার্ট। হ্যাঁ, নাম্বার 4-এ ইন হার্ট, এবং নাম্বার 5-এ টু স্পেন্ড নাইট। হ্যাঁ, তুমি জাস্ট অ্যান্সারগুলো লিখে দিবা। ফ্লোচার্ট, ফ্লোচার্ট অ্যান্সারগুলোর নিয়ম হচ্ছে, এই যে দেখো, যে প্রথমটা করে দেওয়া থাকবে, যেটা করে দেওয়া থাকবে গেটিং ম্যারিড আর্লি, সাপোজ এটা করে দেওয়া আছে, তো এইটা শুধু তোমাকে উঠাইতে হবে। এইটা উঠাবা, এবং বাকি যে 5টা এটা তো সার্ভার করে দিবে তোমাকে। গেটিং ম্যারিড আর্লি এটা সার্ভার করে দিবে। এখন বাকি যে 5টা আছে, এই 5টা খোপ তোমাকে কাটতে হবে এভাবে। তুমি অবশ্যই খোপটা নিচে নিচে কাটবা। হ্যাঁ, খোপটা নিচে নিচে কাটবে। যেমন এখানে গেটিং ম্যারিড আর্লি, তারপরে পরের খোপটা কি? ড্রপিং আউট অফ স্কুল। তারপরে খোপটা কি হচ্ছে? লসিং সোশ্যাল স্ট্যাটাস, লসিং সোশ্যাল স্ট্যাটাস। এরপর দেখো লসিং ফাইন্যান্সিয়াল সাপোর্টস, লসিং ফাইন্যান্সিয়াল সাপোর্টস। তারপর ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। তারপরে বিকামিং মাদার আর্লি। ঠিক আছে, এইভাবে 6টা খোপ কেটে তোমাকে একটা খোপ তো অ্যান্সার সাররা দিয়েই দিবে, বাকি 5টা খোপ তোমার অ্যান্সার করতে হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3-তে চলে আসলাম। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3-তে কি আসে? সামারি আসে। সামারি কথাটা লিখে জাস্ট তুমি সামারি অ্যান্সারটা এভাবে লিখে দিবা।
সামারি কথাটা লিখে জাস্ট সামারির যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা লিখে দিবা। হ্যাঁ, 5 লাইনের উপরে সামারি লিখবা না। হ্যাঁ, এখন মনে করতে পারো সামারিতে 10 নাম্বার, তাহলে 5 লাইন লিখবো, তাহলে কি নাম্বার দিবে? অবশ্যই নাম্বার দিবে। যদি মানসম্মত হয় তাহলে অবশ্যই নাম্বার দিবে। হ্যাঁ, তাছাড়া যদি তুমি পুরো প্যাসেজটা লিখে দিয়ে আসো তাহলে কিন্তু নাম্বার দিবে না। হ্যাঁ, অবশ্যই সামারি যদি তোমার মানসম্মত হয়ে থাকে তাহলে তুমি নাম্বার পাবা। ঠিক আছে, সামারি কিভাবে লিখতে হয় এই সম্পর্কিত ভিডিও রয়েছে অলরেডি, সেটা দেখা না হয়ে থাকলে অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। এখন দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4-এ চলে আসলাম। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4, এই 4-এ কি আছে? 4-এ হচ্ছে শূন্যস্থান পূরণ, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। হ্যাঁ, তুমি জাস্ট শুধু অ্যান্সারগুলো লিখবা, এ থেকে জেড পর্যন্ত লিখে, হ্যাঁ, জাস্ট শূন্যস্থানগুলো যে আছে সেগুলোকে ফিল আপ করে দিবা। হ্যাঁ, যেমন এ নাম্বার অ্যান্সার হলো ধরো আর, তাহলে আর লিখে দিলা। বি নাম্বার ধরো আর প্লেয়িং হইলো, তাহলে এটা লিখে দিলা। সি নাম্বারে কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশনস হইলো, লিখে দিলা। তারপর ডি নাম্বারে আর ওয়ার্কিং হইলো, লিখে দিলা। তারপরে ই নাম্বারে রিয়েল হইলো, লিখে দিলা। ডেভেলপমেন্ট হইলো এফ নাম্বারে। মানে যেটা উত্তর হবে ওইটা জাস্ট লিখে দিবা। যেমন জি নাম্বার উইমেন হইলো, লিখে দিলা। তারপরে এইচ নাম্বারে ম্যান হইলো, লিখে দিলা। তারপরে আই নাম্বার ওয়ার্কিং, যে নাম্বার এডুকেটিং, জাস্ট যে উত্তরগুলো হয় আর কি সেই উত্তরগুলো তুমি লিখে দিবা। এ থেকে জেড পর্যন্ত জাস্ট লিখে দিবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5 তো শূন্যস্থান পূরণ, বাট এখানে কোনো অপশন থাকে না, এটা ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো এটার অ্যান্সার ঠিক ওই 4 নাম্বারের মতো করে লিখতে হবে। জাস্ট ওইটার জন্য অপশন দেওয়া থাকে, এটার জন্য অপশন দেওয়া থাকে, এটা তোমাকে নিজে থেকে লিখতে হয়। হ্যাঁ, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5টাও এ থেকে জেড পর্যন্ত শূন্যস্থানগুলো পূরণ করে দেওয়া, যা শুধু উত্তর লিখলে চলবে, এখানে কোনো প্রশ্ন তোলার প্রয়োজন নাই। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6-এ আছে কি রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের জন্য তুমি খোপ কেটে নেবে, উপরে 10টা ঘর, নিচে 10টা ঘর। হ্যাঁ, এরপরে জাস্ট শুধু ধরো 1 নাম্বার তোমার রিয়ারেঞ্জটা হলো 9 নাম্বারে, তাহলে 9 নাম্বার দিলা, রোমান বর্ণ দিতে হবে এখানে। ঠিক আছে, উপরে হচ্ছে সংখ্যা থাকবে, উপরে থাকবে সংখ্যা, যেটা হচ্ছে ন্যাচারাল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, আর নিচের সংখ্যাগুলো হবে রোমান সংখ্যা। হ্যাঁ, তো ধরো 1 নাম্বার হলো 9 নাম্বারেরটা। হ্যাঁ, মানে এলোমেলো যে বাক্য সেই বাক্যের 9 নাম্বার হইলো। 2 নাম্বারে 3 নাম্বার হইলো, 3 নাম্বারে 4 নাম্বার হইলো, 4 নাম্বারে 5 নাম্বার হইলো, 5 নাম্বারে 2 নাম্বার হইলো, 2 নাম্বারে 7 নাম্বার হইলো, 7 নাম্বারে 6 নাম্বার হইলো, 8 নাম্বারে কত হইলো? 8 নাম্বারই হইলো। 9 নাম্বারে কত হইলো? 9 নাম্বারে 10 নাম্বার হইলো, আর 10 নাম্বারে 1 নাম্বার হইলো। এইভাবে খোপের মধ্যে লিখে দিতে হবে। তোমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে খোপ কেটে দিলে মনে হয় হইল। হ্যাঁ, তা না। খোপ কাটার পরে 1 প্যারা আকারে এটা লিখেও দিবা। ঠিক আছে, 1 প্যারা আকারে এটা লিখে দিতে হবে। যদি তুমি লিখে না দাও, যদি খোপ কেটে রাখো শুধু, তাহলে কিন্তু এখান থেকে তোমার মার্কস কিছু হলেও কম দিতে পারে। হ্যাঁ, তো এরকম আমি শুনছি যে যদি তুমি প্যারা আকারে লেখে না দাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হাফ মার্ক দেওয়া হবে, অর্থাৎ 10টা হলে এখানে 5 মার্ক দেবে। তো তুমি কেন রিস্ক নিতে যাবা? তুমি অবশ্যই প্যারা আকারে আবার সেটা লিখে দিবা। ঠিক আছে, এভাবে লিখে দিবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7, এটার মধ্যে রাইটিং পার্ট শুরু হয়েছে 7 থেকে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7 আছে গ্রাফ অথবা চার্ট। তো প্রশ্ন যদি লেখা থাকে গ্রাফ, তাহলে গ্রাফ বুঝবা যে গ্রাফ মানে সাধারণত লম্বা যেইগুলো আছে এগুলো হচ্ছে গ্রাফ, আর যদি গোল আকারে বৃত্তাকারে থাকে তাহলে সেটা চার্ট। তো তাছাড়া প্রশ্ন লেখাই থাকবে গ্রাফ না চার্ট। দি গ্রাফ শোয়িং দ্য লিটারেসি রেটস ফ্রম 2008 to 2014। তো এইভাবে যে গ্রাফ লেখার যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী শুধু অ্যান্সার করে দেবা। এখানে গ্রাফের বা চার্টের কোনো চিত্রের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যা শুধু অ্যান্সার করে গেলেই হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 8-এ কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির জন্য তোমাকে প্রথমত কী করতে হবে? একটা টাইটেল লিখতে হবে। যেমন হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। এখানে যে গল্পটার যে নাম, সেই নামের প্রথম বর্ণটা সবগুলো বড় হাতে রাখবা। হ্যাঁ, যেমন হোয়ারের মধ্যে বড় হাতের আছে, দেয়ারের মধ্যে টি বড় হাতের আছে, ইজের মধ্যে আই বড় হাতের আছে, এ যেহেতু একটা বর্ণ এটা ছোট হাতে দিলে কোনো সমস্যা নাই। এরপর উইলের মধ্যে ডব্লিউ বড় হাতের আছে, মানে প্রত্যেকটা বর্ণ তুমি বড় হাতের গুলা দিবা। ওকে, অর্থাৎ প্রথমত একটা টাইটেল দিতে হবে, টাইটেল লিখতে হবে, ওই গল্পের একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে প্রশ্নে যতটুকু আছে ততটুকু তুলে নিবা। প্রশ্নে যতটুকু আছে ততটুকু তুলে নেওয়ার পরে তারপরে তোমাকে এটা নিজের মতো করে কমপ্লিট করতে হবে।
হ্যাঁ, এখন তুমি নিজের মতো করেই করতে পারো বা কোনো ফরম্যাট দিয়ে পারো, তোমাকে সেটা তো কমপ্লিট করতেই হবে, তো সেটা কমপ্লিট করে নিবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9 আসবে লেটার। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9 হচ্ছে লেটার। হ্যাঁ, তো এখানে প্রথম ডেট দিয়ে নিবা। হ্যাঁ, 7 জুলাই 2024। এখানে 7 জুলাই কেন দেওয়া হলো? কারণ তোমাদের পরীক্ষাটা 7 জুলাই পড়তেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা 7 জুলাই পড়তেছে, এই জন্য তুমি 7 জুলাই দিবা। হ্যাঁ, তারপরে এসে ছোট বসে লিয়া গালা টাকা এখানে তোমার অ্যাড্রেসটা দিতে হবে। তারপর যার কাছে লিখতেছো ডিয়ার আরিফ, তো আরিফকে সম্বোধন করতেছো ডিয়ার আরিফ। তারপর টেক মাই কর্ডিয়াল সালাম। এরপরে যা আছে সব কিছুই তো লেটারের যে নিয়ম অনুযায়ী লেটার যেভাবে হয় ঠিক সেভাবে লিখে দিয়ে আসবা। এরপর লেটার লেখার পরে একটা স্ট্যাম্প বা খাম এঁকে দিবা। স্ট্যাম্প বা খাম এঁকে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, লেটারের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। ফর্মাল লেটারের ক্ষেত্রে দিতে হবে না, তবে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে দিতে হবে। ঠিক আছে? তো এভাবে তুমি তোমার খাতাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবা। খাতাকে অবশ্যই তুমি মার্জিন করে নিবা, সুন্দর করে মার্জিন করে নিবা। যদি হাইলাইটার ব্যবহার করার প্রয়োজন হয় হাইলাইটার ব্যবহার করবা। ঠিক আছে? যেমন সেটা কোথায় করবা? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, ধরো এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7, এটাকে তুমি একটু হাইলাইট করে দিলে এটা একটু সুন্দর দেখা গেল। এটার হাইলাইট যে করতে হবে এরকম কিচ্ছু না, এরকম ব্যাপারটা না কিন্তু। ঠিক আছে? বাট হাইলাইট করলে এটা একটু জাঁকজমকপূর্ণ হয়। অবশ্যই কালো কালির কলম ব্যবহার করতে হবে। তোমাকে অবশ্যই কালো কালির কলম ব্যবহার করতে হবে, অন্যান্য কোনো কালি তুমি ব্যবহার করবে না। অন্যান্য কোনো নীল লাল এগুলো কোনো কালি তুমি ব্যবহার করবে না, শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করবা। ঠিক আছে? আর কাটাকাটি করা যাবে, কাটাকাটি করার প্রয়োজন হলে তুমি এক টানে কাটবা। হ্যাঁ, যেমন তোমার একটা বানান ভুল হয়ে গেল, তাহলে সেটা তোমাকে কাটতে হবে। তো ধরো এখানে ধরো কি বর্ণ কথাটা কাটবা তুমি, তো বর্ণ এই এক টান দিয়ে কেটে দিলা। এটার মধ্যে যদি এরকম ঘষা মাজা করতে থাকো, এরকম ঘষা মাজা করতে থাকো, তাহলে কিন্তু স্যারদের মেজাজটা খারাপ হবে। তাহলে কিন্তু স্যারদের মেজাজ একদম খারাপ হবে। এই জন্য এরকম ঘষা মাজা করা যাবে না। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদের। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।